এখন যেহেতু প্রচুর মেসেজ পাচ্ছি এই আইটি কোম্পানি থেকে লোকজন লে অফ হয়ে গেছে বা হচ্ছে, আমি তাদের ভরসা দেওয়ার জন্য নিজের গল্প শেয়ার করতে চাই, যাতে ক্যাপিটালিজম নিয়ে কারুর মনের মধ্যে বা কর্পোরেট জব নিয়ে কারুর মনের মধ্যে বিভ্রান্তি না থাকে। কারণ এই বিভ্রান্তিটা থাকলে কিন্তু সে জীবনে বারবার লস করবে। তো আমি প্রথমে তো ইউএসএতে যাওয়া হয়, আমি H1Bতে একটা স্টার্ট আপে গিয়েছিলাম। একটা হাই প্রোফাইল স্টার্ট আপ ছিল বেল ল্যাবের। তো তখন টেলিকম নিউক্লিয়ার উইন্টার চলছে, মানে কোম্পানিটা $23 মিলিয়ন সিরিজে তুলেছিল, সিরিজ বিতে $70 মিলিয়ন কথাই ছিল। তখন সিরিজ বি কেউ পাচ্ছিল না, কারণ টেলিকম বিজনেস মুখ থুবড়ে পড়ছিল। আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে আইটি এবং সফটওয়্যার বিজনেস মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় এর সামনে, টেলিকম ইকুইপমেন্ট বিজনেসে সেই সময়টায় বিকজ অফ দ্য ওভার বিল্ডিং, যা প্রয়োজন তার থেকে অনেক বেশি বিল্ড করার জন্য মুখ থুবড়ে পড়ে। তো তার জন্য কেউ কোনো স্টার্ট আপ আর ফান্ডিং পাচ্ছিল না। তো ন্যাচারালি যেটা হলো, সেই স্টার্ট আপের আমি প্রথম 4জন এমপ্লয়ের মধ্যে একজন, লাস্ট 4জন এমপ্লয়ের মধ্যে একজন। মানে আমাকে নিয়ে স্টার্ট আপটা শুরু হয়েছিল, আমাকে নিয়ে স্টার্ট আপ বন্ধ। এটা ইউএস আমার প্রথম কাজ। তো আমি ওই স্টার্ট আপটা ছাড়া তখন কিছু ভাবতে পারতাম না। আমাদের বাঙালিদের একটা আছে, কারণ আমরা তো দেখেছি বাবা মা চিরকাল একটা স্কুলেই চাকরি করে গেছে। তো দ্যাট ওয়াজ দ্য মেন্টালিটি। তো তারপর যাই, আমার বসরা কিন্তু মানে যারা মানে ছিল তারা আমাকে আগে থেকে বললো, মানে আমার মনে আছে কোম্পানিটা বন্ধ হয়ে গেল মার্চ মাসে 2003 সালে। 2022 মানে প্রায় 4 মাস আগে থেকে আমার বসেরাই বললো যে বিপ্লব, তুমি চাকরি খোঁজা শুরু করে দাও, তুমি H1Bতে আছো, H1B 2 মাস গ্রেস পিরিয়ড, এরপরে গ্রেস পিরিয়ডটা পাবে না। এমন যে কী বাবা, আমার বস বলছে চাকরি খুঁজতে, কারণ বসেরা জানে যার ফান্ডিং পাবে না। বলো আমরা ফান্ডিংয়ের চেষ্টা করছি, ফান্ডিং পেলে তো তুমি নিশ্চয়ই আমাদের সাথে থাকবে, ফান্ডিং না পাওয়ার চান্সই বেশি। আমার কাছে খুব ক্লিয়ার কাট কোম্পানি সিও সিটিও যারা আমার খুবই ভালো বন্ধু, এখনও খুব ভালো বন্ধু, বলে দিল। কিন্তু আমি কিছু করিনি সেসব, আমি তো বুঝতেই পারিনি। আরে ঠিক আছে, বসরা এরা এত বড় বড় হনু, যখন নিশ্চয়ই টাকা তুলবে, তো হলো না। তারপর আমাকে অবভিয়াসলি চাকরি খুঁজতে নামতে হলো। তো সেই সময় একটা আমি অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়, এবং এই অদ্ভুত এক্সপিরিয়েন্সটা আমাকে ক্যাপিটালিজম, মার্কেট, আমার নিজের সেলফ ভ্যালুয়েশন, এসব নিয়ে খুব ক্লিয়ার কাট একটা আইডিয়া দিয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি যেটা হলো সেটা হলো এই যে আমি 19টা ইন্টারভিউ পেলাম 2 সপ্তাহের মধ্যে। ইন্টারভিউ তখন পাওয়া যাচ্ছে, তার মধ্যে 17টাই আমার নিজের ফিল্ডে, অর্থাৎ আমি অপটিক্যাল কমিউনিকেশন, অপটিক্যাল নেটওয়ার্কিংয়ের লোক, আমার নিজের ফিল্ডে। আর 2টো আমার নিজের ফিল্ডের বাইরে, একটা সেন্সার আর একটা কোয়ান্টাম অপটিক্সের ছিল। যে দুটো আমি ফিজিক্সের যেহেতু স্টুডেন্ট সেহেতু জানি, কিন্তু আমার পিএইচডি ছিল টেলিকমের সাথে রিলেটেড কিছু না, টেলিকমের নিউক্লিয়ার উইন্টার চলছে তখন। সেই 17টা জব আমি ইন্টারভিউ দিলাম, এবং 17টা জব ইন্টারভিউতেই সবাই বললো যে না, তোমাকে আমরা 1 নম্বরে রাখছি, তোমার মতো ক্রিডেন্সিয়াল কারণ নেই। আর বিশেষত আমার বস ছিলেন যিনি অ্যাডেল সালে, উনি এমআইটির আগে প্রফেসর ছিলেন, তারপরে খুব বিখ্যাত ইনোভেটর অপটিক্যাল নেটওয়ার্কিংয়ের। তো অ্যাডেলের রেকমেন্ডেশন আছে বলে, তোমার তো এরকম বসকে তো সবাই চেনে, তুমি এরকম কাজ করেছো, তোমার পেটেন্ট আছে, এই ফিল্ডে এত পাবলিকেশন আছে, তোমার এত নলেজ আছে, তোমাকে কেউ অবভিয়াসলি ওর আবার নাম্বার 1। কিন্তু ওই 17টা কোম্পানির একটা জায়গা থেকে অফার এলো না। বিশেষ করে যে কাজটা আমি সবচেয়ে বেস্ট ফিটেড, ওই আমার কোয়ালিটির লোক পাবে না, সেখান থেকে একটা জব অফার এলো না, কারণ তাদের কাছে টাকাই নেই, কারণ সবাই তখন টাকার স্বল্পতায় ভুগছে। অন্যদিকে যে দুটো কাজ আমার কাজের সাথে, আমার এক্সপিরিয়েন্সের সাথে কোনো যোগ নেই, আমি ওই ফিল্ডে স্কিলও না, শুধু হ্যাঁ আমি কোয়ান্টাম মেকানিক্সে অনেকগুলো কোর্স নিয়েছিলাম বলে কোয়ান্টাম মেকানিক্সটা আমি জানি। আর একটা ফিল্ড ছিল হচ্ছে সেন্সারে, সে স্টুডেন্ট লাইফে এমএসসি প্রজেক্ট করার সময় 2-3টে সেন্সার বানিয়েছিলাম, সেই এক্সপিরিয়েন্স আছে, স্টুডেন্টস এক্সপিরিয়েন্স। তার ভিত্তিতে আমাকে তারা নিয়ে নিল যে তুমি সেন্সারে কাজ করতে পারো অথবা কিন্তু আমার নিজের ফিল্ডে কাজ পেলাম। এইবার তখন আমার মধ্যে একটা উপলব্ধি হলো। সেই উপলব্ধিটা হলো এইরকম যে দেখুন, আমি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে পিএইচডি করতে করতে আমেরিকাতে 3টে চাকরি পেয়েছিলাম। এখন ইন্ডিয়াতে পিএইচডি শেষ করার আগে আমি 3টে চাকরি পাই, এবং সেগুলো সবই ছিল 6 ডিজিটের স্যালারি। তখন মানে আইটি খড়গপুরে পিএইচডি করতে করতে ইউএসএতে চাকরি পাচ্ছি, সবাই H1B ফাইল করতে চাইছে। আমার তখন নিজেকে খুব বিশাল হনু বলে মনে হচ্ছে, যাই বাবা পিএইচডিতে বিশাল কাজ করে ফেলেছি, আমি আমেরিকাতে এতগুলো চাকরি পাচ্ছি, এত ভালো মাইনের চাকরি পাচ্ছি, সেই চাকরি করতেও এলাম। তো আমার ধারণা হয়েছিল যে আমার নিজের ভ্যালুয়েশনটা খুব ভালো, এই আমাকে লোকে এত টাকা মাইনে দিচ্ছে, এই দিচ্ছে, আমি এতগুলো পাবলিকেশন করেছি, মানে আমার নিজেরটা ভালো। তারপরে 3 বছর বাদে যখন ওই স্টার্ট আপটা ভেঙে গেল এবং টেলিকমের মার্কেটটাই উড়ে গেল, যেটাকে টেলিকমের নিউক্লিয়ার উইন্টার বলে, তখন আমি বুঝতে পারলাম যে আসলে মার্কেট ভ্যালু বলতে একটাই হয়, যে ফিল্ডে মার্কেটের ডিমান্ড আছে, তুমি যদি সেই ফিল্ডে মোটামুটি একটা ক্রিডেন্সিয়াল তৈরি করতে পারো, তাহলে তোমার মার্কেটে ভীষণ ডিমান্ড থাকবে। আবার তারপর সেই ফিল্ডটা যখন পড়ে যাবে,
তখন তুমি বাজারে পুরো হিরো থেকে জিরো হয়ে যাবে, যেটা সফটওয়্যারের ক্ষেত্রে এখনও তো কিছু দেখেননি আপনারা, আরও ভবে দেখতে পাবেন। যেসব কলকাতায় বাজারে বা ব্যাঙ্গালোরের বাজারে সব সফটওয়্যার হনুরা ঘুরে বেড়াচ্ছে, মার্কেট যখন ফুল ক্র্যাশ করবে দেখবেন সবাই হনু থেকে মনু হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। কিন্তু এটা আমার 2003 সালে ওই এক্সপিরিয়েন্সটা হয়েছিল, যে আমি যে ফিল্ডে সবচেয়ে ভালো জানি সে ফিল্ডে লোকে বাজেট নেই বলে আমাকে নিতে পারছে না, যে ফিল্ডে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই নিয়ে নিল। তো তারপরে আমি আরেকবার লে অফের সম্মুখীন হই 2011-12 সালে। সেটা কি না, আমাদের যে সিএনএ বলে যে কোম্পানিটা ছিল, সেখানে যে R&Dতে কাজ করতাম, সেই কোম্পানিটা নটেলকে কেনে। তো নটেল আর সিএনএ দুটোই অপটিক্যাল নেটওয়ার্কিংয়ে খুব বড় কোম্পানি, তো অবভিয়াসলি ওরা দুটো R&D রাখবে না। নটেলের R&D ছিল অটোয়াতে, আমাদের ছিল মেরিল্যান্ডে। তো ওরা ঠিক করলো যে ক্যানাডার অটোয়ার R&Dটা রাখবে, মেরিল্যান্ডেরটা রাখবে না। যবে থেকে নটেল অধিগ্রহণ করেছিল তবে থেকে আমি জানি যে এই চাকরি আর বেশি দিন নেই, 6 মাস, 1 বছর, 1.5 বছর এই চাকরি যাবে। তখন আমি ভাবলাম তাহলে আরেকটা চাকরি খুঁজে যাক। ততদিন আমার গ্রিন কার্ড হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, বা সিটিজেনশিপও বোধহয় হয়ে গেছে প্রায়, খেয়াল নেই। তো তখন আমি দুটো ইন্টারভিউ দিলাম, একটা টেক্সাসে, একটা ক্যালিফোর্নিয়ায় পেলাম। কিন্তু আমি তখন ডিসাইড করলাম যে না, আমি আর অন্য কোথাও চাকরি করবো না, এরকম মানে এই ফুটবলের মতো। কারণ যেখানেই যায় না কেন সেই আবার সে একইভাবে 3 বা 4 বছর বাদে সে কোম্পানিটা অন্য একটা কোম্পানি কিনবে, না সেই কোম্পানি অন্য একটা কোম্পানিকে কিনবে। তখন আমি ঠিক করি যে না, আমার হাতে যেহেতু এখনও সময় আছে, সেটা 6 মাস হোক, 1 বছর হোক, কারণ আমাকে অটোয়াতে মাঝে মাঝে যেতে হচ্ছিলো। তো একদম আমি জানি যে সঙ্গে সঙ্গে লে অফ করবে না, স্টিল আমার নলেজটা, আমাদের কাজগুলো ওদেরকে ট্রান্সফার করতে হবে। আমার হাতে আর 1 বছর সময় আছে, এর মধ্যে আমি আমার বিজনেস তৈরি করব। আমি এক্স্যাক্টলি সেখান থেকে একটা মার্কেটিং সেলস এবং অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং একটা বিজনেস তৈরি করি, এবং বাই দ্য টাইম সিএনআর পুরোপুরি এই R&Dটা তুলে দেয়। যে সময় ঘোষণা করলো যে R&Dতে থাকবে না, সেই সময় কিন্তু আমার পুরোপুরি অন্য একটা প্যারালাল বিজনেস রেডি, যেটাতে আমার তো স্যালারির 50-60-70% এরকম তখন মান্থলি ইনকাম হচ্ছে। কিন্তু আমি ওটা করেই বিজনেস লাইনে বেরিয়ে আসি। তো ব্যাপারটা হচ্ছে এই যে আপনাকে আনডাইলিউটেড ওয়েতে বুঝতে হবে যে কর্পোরেট মার্কেটটা কী। এবং যেহেতু আমি মার্কেটটা খুব ভালো করে বুঝি, আমি এটা বুঝি যে আজকে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ভাগ্য খুব ভালো যে 20 বছর 25 বছর অ্যাটলিস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে একদিন ধরে চলেছে, ভাগ্য খুবই ভালো। আমাদের তো টেলিকম ফিল্ড 3-4 বছরে 5 বছরের বেশি চলেইনি। হ্যাঁ, তার আগেই এটা শুরু হচ্ছে। ভালো যেটা আগে হয়েছিল, কারণ তাতে আমরা আগে একটা আভাস পেয়ে গেছিলাম যে যে ক্যারিয়ারটা কী হতে পারে। যদিও এরপরও আমি মানে ওই 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 টেলিকম স্টার্ট আপে বেলচ আউট করার পরও এরপরও আমি টেলিকম জবে জয়েন করি সিএনএতে পরে। কিন্তু ঘটনাটা হচ্ছে ততক্ষণ আমি সিজন হয়ে গেছি, আমি বুঝে গেছি এগুলো কোনো পার্মানেন্সি নেই। সুতরাং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে যারা কেউ আমাকে লেখে আমি 90 লাখ, আমি 70 লাখ স্যালারি পাচ্ছি, আমি সবাইকে বলছি, আমি একটু মুখে হাসি, বাবা ওগুলো মিরেজ। কালকে যখন এআই তোমার জবটা খেয়ে নেবে তখন বুঝবে সবই মায়া ছিল। আমার কোনো দাম ছিল না, আমার মার্কেটের দাম ছিল বলে আমার দাম ছিল।